দালাল হারুন, দালালটা, ওই যে পাপিয়া, আবার এদিকে ইসকন রুমিন ফারহানা, এগুলো তো দালাল। এদের সাথে জাতীয়তাবাদী শক্তির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তৃণমূলে এরা বিচ্ছিন্ন, চেয়ারম্যানও হইতে পারবে না। এই দালালদের কথায় কিছু যায় আসে না। ওর কথায় আমরা নামবো নাকি? ও বললেই আমরা নামবো নাকি? এখন আবার দেখছেন আপনার রাখাল রাহা, সে আবার আজকে আবার কথা বলছে। রাখাল রাহাকে আবার উস্কানি দিচ্ছে, ভারত থেকে বলতেছে বাংলাদেশকে সতর্ক করছে, অর্থাৎ জঙ্গি নাটক হবে। কালকে তো শিবরাত্রি, কালকে দেখবেন তারা চট্টগ্রামে পাহাড় দখলে যাবে। আমরা তো ভেবেছিলাম যে একটা দলীয় সরকার দ্বারা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে একটা দেশের উন্নতি বা সংস্কার বিশেষত এই সময় যারা দরকার, যে সামনে যাতে আর কোনো ফেসিস্ট হাসিনা মানে না আসতে পারে, এরকম ফেসিস্ট সিস্টেম না আসতে পারে, একটা গণতান্ত্রিক যে কাঠামোগুলো এবং ইনস্টিটিউশন গুলো ধ্বংস করে দেওয়া হয়েছে ওগুলোকে দাঁড় করানো। বাংলাদেশের এত এত লোকজন ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ পায়, অথচ যারা প্রকৃত দেশপ্রেমিক, দেশের জন্য সবসময় চিন্তা করে, এরা ইউনূস সাহেবের সাথে দেখা করতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির কথা বলছেন, জনগণ তো ভেবে রেখেছিল বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসবে, কিন্তু বিএনপি যে এতগুলো ভুল করতেছে, এই ভুলের দায় এরা কিভাবে পোষাইবে পরবর্তী সময়ে? এখন জনগণ কি বলে, জনগণের কথা না শুনে এদের বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতেছে, এটা তো দেশের জন্য ক্ষতি হইতেছে। আরেকটা বিষয় দেখেন, যদি ওই সময় জাতীয় সরকার গঠন করা হইতো, তাহলে আওয়ামী লীগ এত কিছু করার সাহস পেত না, এবং দেশ বিরোধী যারা চক্রান্ত করে এরাও সাহস পেত না। এখন গতকালকে সমকালে একটা রিপোর্ট বেরিয়েছে যে বিএনপির উপর ভর করেছে। চায় না ইসলামী ভাবাপন্ন দলগুলো বিএনপির সাথে থাকুক, এরা চাইছে বিএনপিকে আলাদা করুক, ইসলামী দলগুলো আলাদা থাকুক। কারণ ইসলামী দলগুলোর সাথে যারা আছে সবাই ভারত বিরোধী। এই ভারত বিরোধিতা ঠেকানোর জন্য এরা বিএনপি থেকে এদেরকে আলাদা করে দিচ্ছে, কিন্তু এই আলাদা করা যে দেশের জন্য, জনগণের জন্য কত বিরাট খারাপ হইতেছে, দেশের জন্য পরিস্থিতি খারাপ হইতেছে, এটা এখানে প্রমাণ হইতেছে। দেশের যে বিশৃঙ্খলা পরিস্থিতি, এটা আওয়ামী লীগ করতেছে, টাকা খরচ করতেছে। বিভিন্ন আমাদের দেশে একটা সমস্যা হয়েছে, টাকা দিয়ে সবাইকে কিনে ফেলে যায়, আমরা টাকা হইলে সবকিছু করতে পারবেন। এখন যে এই সরকার 182-83টা আন্দোলন মোকাবিলা করেছে, এই বিষয়ে আমাদের একটা রাজনৈতিক দল কোনো ভূমিকা পালন করে নাই। এই রহস্যটা ভেদ করবে কে? এই রহস্যের কারণ কি? আমরা কি দেশপ্রেমিক হতে পারি না? আমাদের রাজনৈতিক দলগুলো যদি দেশপ্রেমিক না হয়, জনগণের কথা না শুনে, তাহলে জনগণ কার ভরসা করবে? জনগণ কোথায় যাবে? আমরা যে এত কিছু করতেছি গত 50-54 বছরে, এখনো দেশের কোনো উন্নতি হয় নাই। এখন ইউনূস সাহেবের নেতৃত্বে যদি একটা দেশ উন্নতি হয়, আমাদের জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে, কিন্তু ভারত সেটা চায় না। আর আমাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন ফাঁদে পা দেয়, বিভিন্ন লোভের বশবর্তী হয়ে। ধন্যবাদ আমাদের সবাইকে। জি, ধন্যবাদ। আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ মনির সাহেব আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সম্মানিত অতিথি আছেন মারুফুল আজিজ সাহেব, আমি ওনার কাছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি প্রথমেই যে আমাদের সেনা প্রধান যে বক্তব্যটা দিলেন সর্বশেষ, যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যে ফোরাম, সেই রাওয়াতে, সেখানে তো উনি বলছেন যে জাতি যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কার কথা বলছেন। তো এই ক্ষেত্রে আজকে যে আমাদের মধ্যে ৫ই আগস্টের আগে যে ঐক্য ছিল, ইস্পাত কঠিন একটা ঐক্য ছিল, সেটা ভেঙে যে এখন আমরা যে দলীয় স্বার্থে বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বার্থে সামনে রেখে এই যে বিভাজন, পরস্পরে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে, এটা কতটা অকল্যাণ বয়ে আনতে পারে, কতটা এটা কঠিন অবস্থা আনতে পারে, সে বিষয়ে দয়া করে বলবেন। আর হলো যে বিএনপি যেটা চাচ্ছে দ্রুত নির্বাচন, আবার একজন যে এমপি ছিলেন উনি আবার আন্দোলনের হুমকি দিয়েছেন। তো আমরা তো ভেবেছিলাম যে একটা দলীয় সরকার দ্বারা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে একটা দেশের উন্নতি বা সংস্কার বিশেষত এই সময় যারা দরকার, যে সামনে যাতে আর কোনো ফেসিস্ট হাসিনা মানে না আসতে পারে, এরকম ফেসিস্ট সিস্টেম না আসতে পারে, একটা গণতান্ত্রিক যে কাঠামোগুলো এবং ইনস্টিটিউশন গুলো ধ্বংস করে দেওয়া হয়েছে ওগুলোকে দাঁড় করানো, এটার ব্যাপারে আমরা বেশি আশা করেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, এদের দ্বারা বেশি করবো, কিন্তু সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না এবং তারাও সেভাবে খুব ভূমিকা রাখতে পারছে আশানুরূপ সেটাও না। তো আমরা তাহলে কোন দিকে যাচ্ছি সেই ব্যাপারে দয়া করে বলবেন। আর সর্বশেষ যেটা, আচ্ছা ঠিক আছে, বললাম, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ইশতিয়াক আহমেদ, আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। ইশতিয়াক, ক্যামেরাটা অন। আসসালামু আলাইকুম ক্যাপ্টেন মারুফ রাজু সাহেব। ওয়ালাইকুম সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। একটা বিচার দিই আপনার কাছে। বিএনপি
আওয়ামী লীগ আমার এলাকায় যারা আওয়ামী লীগের ক্যাডার ছিল নিয়া ভইরা ফেলতেছে। আওয়ামী লীগের আমলে যারা আমাদেরকে মারতো, নির্যাতন করতো, তাদেরকে এখন হারবারিং করতেছে। তারা আজকেও দেখলাম গন্ডগোল করলো, বিএনপির নিবেদিত প্রাণ লোকদের মারছে। তারা বিএনপির আরেকটা গ্রুপের সমর্থন পাইছে। আপনার এলাকাটা কোনটা? এলাকাটা কোনটা? না 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 না, প্লিজ প্লিজ। তো এইটা হইলো এখন হইতেছে। আমরা যারা রক্ত দেই, আমরা যারা প্রাণ দেই, আমরা যারা গুম খুন ক্রস ফায়ার বা পুলিশের থাপ্পড়ের নিচে থাকি, তারা এই আওয়ামী লীগের আমলেও নির্যাতিত থাকি। আর এই আওয়ামী লীগ চলে গেলে এই নির্যাতনকারীরাই ওদের যে বিএনপির বড় মামা ভাইগনা আছে, ওদের শেল্টারে আবার ওরা বিএনপিতে ঢুকে এই অত্যাচারগুলো শুরু করে। এটা হলো রিয়েলিটি। এই যে বললো না ঈদের পরে আন্দোলন হবে, বুঝতে পারছি। হারুন, এই দালালটা, ওই যে পাপিয়া, আবার ওইদিকে ইসকন রুমিন ফারহানা, এগুলো তো দালাল। এদের সাথে জাতীয়তাবাদী শক্তির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তৃণমূলে এরা বিচ্ছিন্ন, চেয়ারম্যানও হইতে পারবে না। এই দালালদের কথায় কিছু যায় আসে না। ওর কথায় আমরা নামবো নাকি? ও বললেই আমরা নামবো নাকি? ও তো দালাল, ও তো ৭২ সংবিধানবাজি দালাল। ওকে সরাসরি বলছে আমি দালাল। আমাকে প্রয়োজনে বিএনপি থেকে বহিষ্কার করে দে, কিন্তু ও দালালই বলবো। ও দালাল। এই দালালদের কারণে ২৮ অক্টোবর আমরা ব্যর্থ হয়েছি, জানেন? প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ লোক ছিল। এই সমস্ত দালালরা যদি বিএনপি জামাতের মধ্যে বিভাজন না রাখতো, তাহলে জামাত যেভাবে পারছে ২৮ তারিখে সরকার পইরা যেত, হাজার হাজার মানুষ আর মারা যাইতো না। সুতরাং দালালদের কথায় কিছু যায় আসে না। আরেকটা বিচার দিব, যে খুব আফসোস লাগলো যে ভারত যে জায়গায় খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, সেই জায়গায় কেউ কেউ দ্রুত নির্বাচন চাচ্ছে। এটা কি সন্দেহজনক কিনা? কারণ ভারতের সুরের সাথে যদি আমাদের দেশপ্রেমী মানুষের সুর মিলে যায়, তাহলে এটা কিন্তু আমরা ভয় পাই। ভারত যা বলবে তার উল্টাটা করতে হবে। এগুলোর রহস্যটা কি? আরেকটা জিনিস দেখেন, আপনি খুব সেন্সিটিভ বিষয়টা, আমি যেটা নিয়ে কয়েকবার বলবো ভাবছি। আপনি দেখছেন সম্প্রতি ইসকন রুমিন ফারহানা চুপচাপ হয়ে গেছে, সে আর কোনো টকশোতে যায় না, তার ফালাফালি থাইমা গেছে। এখন আবার দেখছেন আপনার রাখাল রাহা, সে আবার আজকে আবার কথা বলছে, রাখাল রাহাকে আবার উস্কানি দিচ্ছে, ভারত থেকে বলতেছে বাংলাদেশকে সতর্ক করছে, অর্থাৎ জঙ্গি নাটক হবে। কালকে তো শিবরাত্রি, কালকে দেখবেন তারা চট্টগ্রামে পাহাড় দখলে যাবে, কোনো একটা গন্ডগোল হবে, কিংবা বাংলাদেশে কিছু হবে, বলবে সংখ্যালঘু নির্যাতন। যে অজিত দোভাল তো আপনার কলকাতায় আসছে, সংখ্যালঘু নির্যাতনের ঘটনার জন্য ছবি প্রদর্শনীতে আসছে। দয়া করে, হায়দ্রাবাদের ইতিহাসের কিন্তু ওদের একমাত্র ট্রাম্প কার্ড ছিল সংখ্যালঘু নির্যাতন। বাংলাদেশে কিন্তু কোনোভাবে ভারত পাইরে উঠতেছে না, এখন একমাত্র ট্রাম্প কার্ড এই সংখ্যালঘু নির্যাতন। এইটা দিয়ে বাংলাদেশ দখল করবে। এখন একটা আফসোসের সাথে মন্তব্য করি, আপনি কিভাবে মূল্যায়ন করেন মন্তব্যটা? সেটা হলো যে হায়দ্রাবাদের সংখ্যালঘু, গোয়ার সংখ্যালঘু, সিকিমের সংখ্যালঘু আর বাংলাদেশের সংখ্যালঘু, এরা মাতৃভূমির সাথে সারা জীবন বেইমানি করে আসছে, এবারও তাই করতেছে। কিভাবে মূল্যায়ন করেন? আসসালামু আলাইকুম। এটা কথা বলতে চাই স্যার, কি জানেন, আমরা যখন আন্দোলন ৫ই আগস্টের আগে, যে মনির ভাই আছে, ফেরদা পিপল আছে, বিভিন্ন মিডিয়া আপনারা কথা বলছেন, এই ৫ই আগস্ট আগে একটা সময় ঐক্যবদ্ধ ছিল। কিন্তু আজ কেমন যেন একটা গা ছাড়া বাবা হয়ে গেল, যে যার মতো ক্ষমতা লুব্ধ হয়ে গেল। এই ঐক্যবদ্ধ কেন চলে গেল আমি এটা জানতে চাচ্ছি। আর এই যে ঐক্য না থাকলে তো অবশ্যই তো আসবেই। আর যারা দেখতেছি ভাই, যারা এক সময় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ মিছিল মিটিং এর অবলম্বন করতো, তারা আজকে বিএনপি বান্না চলে আসে। তাহলে এটা কি ঠিক করতেছে নাকি? এটা তো তারা একটা একটা অবক্ষয়ের একটা অবনতির দিকে যাচ্ছে মনে করি। তারা এটা বিষয়টা কি, এটা চিন্তার বিষয়। আর বিএনপি নির্বাচন চাচ্ছে, ভালো কথা, নির্বাচন সংস্কার চাবে না। আর অনেকেই বলে যে জনগণ নির্বাচন চায়, আমিও মানি জনগণ নির্বাচন চাই। জনগণটা কে ভাই? জনগণ কি আপনারা নিজেরা নাকি? জনগণ কি কোনো আপনারা জরিপ করছেন বা কোনো ভোট দিয়েছে জনগণ বলছে, বা টকশোতে দর্শক বিভিন্ন যুক্ত হয়, তারা কি বলতে নির্বাচন চাচ্ছি আমরা? নির্বাচন কেউ চাচ্ছে না। তাহলে আপনারা কি জন্য মানুষের সাথে করতেছেন, এমন করতেছেন? আমার তো মনে হচ্ছে দেশ আর সেনাবাহিনী, আপনি সেনাবাহিনী ক্যাপ্টেন ছিলেন, আমি সেনাবাহিনীর কাছে আমার কৃতজ্ঞতা আছে, কিন্তু তারা যে আজকে ওয়াকারুজ্জামান স্যার যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্য কি উনি কি সঠিক দিচ্ছেন কিনা? একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী অপরিসীম ভূমিকা রাখে। আর উনি যে কথা বলে যে আজকে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা কঠিন হয়ে যাবে, তাহলে সাধারণ লোক যারা আছে তারা কি চিন্তায় ভাবনা করে গেছে যে কি না কি করলাম, যে আজকে যদি আবার না করো, আল্লাহ না করুক, ক্ষমতা যদি আওয়ামী লীগ আবার চলে আসে বা আসে, তাহলে যারা আন্দোলন করছে, আমরা যারা কথা বলছি, আমাদের অস্তিত্ব কি হবে? আমরা কি চিন্তা করতে পারতেছি? আমরা কি জন্য, কার জন্য কি করলাম আমরা?
আমরা কি ক্ষমতা লোভী? আমরা কি ধন্যবাদ আলামিন। ইউনাইটেড ঐক্যবদ্ধ বাংলাদেশ সবাইকে ঐক্যবদ্ধ হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই না কোনো স্বৈরাচার আবার আসুক বা স্বৈরাচারের ভূমিকা পালন করুক। আমরা চাই সুন্দর সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। স্যার, আপনার কাছে আমার রিকোয়েস্ট হলো যে এই ঐক্যবদ্ধ কেমনে রাখা যায়। আর বিএনপির কথা, আমি জামাতের কথা 18 বছর ছিল, কিন্তু আজ কি হয়ে গেল? ক্ষমতার লুট কেন ভাই? ক্ষমতা সবাই মিলেমিশে থাকি না দেশটার মধ্যে। আমরা চাই না কোনো রাহাজানি, কোনো মারামারি। আর এই যে দেখেন আজকে রাস্তাঘাটে চিন্তাই হচ্ছে, তাহলে যদি বলি বিএনপিতে বলে আমরা নির্বাচন চাই, আমিও মানলাম আপনার কাতারে আসলাম নির্বাচন চাই, তাহলে আমি যদি বলতে চাই যে এই বিভিন্ন অলিতে গলিতে ধন্যবাদ আলামিন, একটু সংক্ষিপ্ত করতে হবে ভাই।